আসসালামু আলাইকুম। 43টি পরিচ্ছেদ, ইয়েস 43টি পরিচ্ছেদ, সেখান থেকে এমসিকিউ আসবে মাত্র 30টি। আমি তোমাকে 43টি পরিচ্ছেদ থেকে মাত্র এমসিকিউ দিয়েছি 360টি, সাথে 3টা পরীক্ষার প্রশ্ন। সামনে যেহেতু সময় আছে, জাস্ট এই 3টা পরীক্ষা নিজের মতো করে দিবে। 360টি এমসিকিউ 43টি পরিচ্ছেদ থেকে আমি 360টি এমসিকিউ পড়বো। আমাকে মূল বই পড়তে হবে নাথিং, মূল বইয়ের একটা লাইনও পড়ার দরকার নেই। আমি তোমাকে যে শীটটা দিচ্ছি এই শীটটাই শুধু পড়বে, এর বাইরে এক্সট্রা কোনো কিছু লাগবে না। তুমি মিনিমাম 24+ এমসিকিউ কমন পাবে, 24+, মিনিমাম, ম্যাক্সিমাম বলি নাই, মিনিমাম 24+, এবং টাইপ ভিত্তিক না, ডিরেক্ট, কোন টাইপ না, ডিরেক্ট কমন পাবে 24+। চলো মূল ভিডিও দেখি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য হচ্ছে লাস্ট ভিডিও এমসিকিউ নিয়ে। ইনশাল্লাহ 24+ মিনিমাম কমন পাবে। ভাবছিলাম তোমাদের হয়তো এই পরিচ্ছেদগুলো দিব না, যারা পেইড শিক্ষার্থী শুধু তাদেরকেই দিব। যেহেতু লাস্ট পরীক্ষা, ইনশাল্লাহ লাস্ট পরীক্ষা আমরা খুব ভালো দিতে চাই। এই শীটের বাহিরে তোমার মূল বইটাও কিন্তু পড়ার দরকার নেই, শুধুমাত্র এই শীটটাই তুমি বারবার পড়বে, এই ভিডিওটি বারবার দেখবে। যারা পিডিএফ ক্রয় করেছো আলহামদুলিল্লাহ, আর যারা ক্রয় করনি তারা ভিডিও দেখো, ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। প্রথমে শুরু করব নির্দেশক দিয়ে। ইতিমধ্যে পরিচ্ছেদ 1 থেকে 25 পর্যন্ত আমি অনেক আগেই দিয়ে দিয়েছি, একটা প্লে লিস্ট করে রেখেছি, দেখো এখানে সবগুলো দেওয়া আছে একত্রে, তুমি পরপর দেখে নিবা। আচ্ছা, প্রথমে আমরা দেখব বিশেষ্য ও সর্বনাম এবং বিশেষণের সঙ্গে, তার মানে তিনটা উল্লেখ করা হয়েছে এখানে, এটা মনে রাখতে হবে। বলে বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণের সঙ্গে কোন নির্দেশকটা বসবে, সেটা হচ্ছে টা বা টি। তাহলে বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণের সঙ্গে টা বা টি বসবে শুধুমাত্র মানুষের বেলায়। যেমন আমরা বলি বিজ্ঞজন, লোকজন, পণ্ডিতজন, তাহলে শুধুমাত্র মানুষের বেলায় কোন নির্দেশকটা বসবে সেটা হবে জন। বিজ্ঞজন, লোকজন, পণ্ডিতজন। বিশেষ্য ও বিশেষণের সঙ্গে, তার মানে এখানে সর্বনামটা কিন্তু নাই। বিশেষ্য ও বিশেষণের সঙ্গে কোন নির্দেশক বসে সেটা হবে শুধু খানা বা খানি। কোন পদাশ্রিত নির্দেশকগুলো নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা উভয় অর্থে ব্যবহৃত হয়, এইটা পরীক্ষায় খুবই ইম্পর্ট্যান্ট, এটা খুব ভালো মতো করে তোমরা দেখবে। এটা হবে টাক, টুকু এবং হচ্ছে গোটা। আর আমার প্রতিবেশী মুরগি তো ডাকবে এখন, যেহেতু দিনের বেলা রেকর্ড করতেছি। কোন পদাশ্রিত নির্দেশকগুলো নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা উভয় অর্থে ব্যবহৃত হয়, টাক, টুকু এবং হচ্ছে গোটা। কারণ ওই মুরগির কোনো টাইম সেন্স নাই। তোমরা অনেকেই জানো, আমার ভিডিও দেখেছো, এই সময়টা সে মানে অসময়ে সে ডাকে। কিছুটা বা সামান্য অংশ, কিছুটা বা সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয়, এটা দেখলেও কিন্তু আমরা বুঝতে পারি। যেমন বলে আধটু, একটু, যতটুক বা একটু, এরকম যে শব্দগুলো আমরা বলে থাকি, তার মানে টুকু, টু বা টুক। টুকু মানে টু বা হচ্ছে টুক। কিছুটা বা সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয়, তাহলে দেখতে পেলাম এটা হচ্ছে টুকু। কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে, ওই যে আমরা বললাম বিজ্ঞ, তারপর হচ্ছে জন, পণ্ডিত, তারপর বললাম হচ্ছে জন, তাহলে কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে সেটা হবে জন। বাড়িটা বা বাড়িটি না বলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বাড়িখানি বা বাড়িখানা, এটা কিন্তু আমরা বলতে পারি। বাড়িগুলো, বাড়িগুলি বা বাড়ি, এরকম না। বাড়িটা, বাড়িটি না বলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি বাড়িখানি বা বাড়িখানা, মানে খানি এবং খানা এই নির্দেশক ব্যবহার করতে পারি। তোমাদের যে মূল বইটা পড়তে বলি নাই, তার কারণ হচ্ছে মূল বইটা আমি নিজে বিশ্লেষণ করে দিয়েছি, এতগুলো লাইন পড়ার দরকার নেই, শুধু মাত্র এই কয়েকটা লাইন তোমাকে পড়ে রাখতে হবে। সেই লাইনটা কি কি দেখতে পাচ্ছ, নির্দেশক কোনগুলো, টা, টি, তা, টুকু, খানা, খানি, জন। তার মানে এই 6টার উপরে গুরুত্ব থাকবে। বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে খানা, খানি বসে, যেটা আমরা আগেই দেখে আসলাম। বিশেষ্য, সর্বনাম, বিশেষণের সঙ্গে
টা টি বসে, এটাও আমরা আগে দেখে আসলাম। এই যে তারপরের অংশটুকু টুকু বসে, সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে, এটাও আমরা শিখে আসছি। যেসব লগ নোক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় সেগুলোকে নির্দেশক বলে। তাহলে লগ নোক মনে রাখতে হবে। দেখো লাস্টে একটা নতুন লাইন পেলাম, অর্থাৎ এমসিকিউ পড়ে মূল বইটা রিভিশন হচ্ছে, মূল বইটা পড়ে আবার এমসিকিউ রিভিশন হচ্ছে। আমি একই শব্দ বারবার দিয়েছি, এই ভিডিওটি একবার দেখা মানে 3 থেকে 4 বার বইটা রিভিশন হয়ে যাচ্ছে। পরের পরিচ্ছেদ চলে আসলাম, পরিচ্ছেদ নাম্বার আছে কত, 27, বচন। মানি পক্ষের বহুবচন করার সময় নিচের কোন লগ্নক ব্যবহার করা হয়? মানি যে গণ, বৃন্দ, বর্গ। মানি পক্ষের বহুবচন করার সময় নিচের কোন লগ্নক ব্যবহার করা হয়? গণ, বৃন্দ বা হচ্ছে বর্গ, এই তিনটা। মানি পক্ষের বহুবচন করার সময় নিচের কোন লগ্নক ব্যবহৃত হয়? এটা হবে গণ, বৃন্দ বা হচ্ছে বর্গ। নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহৃত না হয়েও বহুবচন বোঝাচ্ছে? কয়েকটা আমরা এখানে সেন্টেন্স দিয়েছি। নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহৃত না হয়েও বহুবচন বোঝাচ্ছে? সেটা হবে কি, বাজারের লোক কম। বাজারের লোক কম বলতে অনেক লোককে কিন্তু না বোঝালেও কিছু লোককে বোঝানো হয়েছে। মৌমাছি মৌচাক বানায়। সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন। এখানে তিতি না, তিতি গবেষণা করছেন হয়, তা হবে না, তিনি গবেষণা করছেন। ওকে, একটা বানান এখানে ভুল আছে। বৃক্ষ শব্দকে বহুবচন করাতে কোন লগ্নকটি ব্যবহৃত হয়? বৃক্ষসমূহ। বৃক্ষ শব্দকে বহুবচন করাতে কোন লগ্নকটি ব্যবহৃত হয়? সমূহ। আমরা মূল বইটা বিশ্লেষণ করেছি, আগেই বলেছি তোমাকে মূল বই পড়ার প্রয়োজন নেই। এক বচনের শব্দের পরে প্রত্যয় যুক্ত হয়ে বহুবচন শব্দ তৈরি করে। তাহলে এক বচনের শব্দের পরে প্রত্যয় কি যুক্ত হবে? প্রত্যয় যুক্ত হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এক বচন শব্দের পরে যুক্ত হবে হচ্ছে প্রত্যয়, বহুবচন তৈরি করবে। বচনের মাধ্যমে গণনাবাচক বিশেষ্য ও সর্বনাম শব্দের সংখ্যা নির্দেশিত হয়। তাহলে বচনের মাধ্যমে গণনাবাচক বিশেষ্য এবং সর্বনাম শব্দের সংখ্যা নির্দেশিত হচ্ছে। সাধারণত কিছু শব্দাংশ বা লগ্নক এক বচন শব্দের পরে যুক্ত হয়ে বহুবচন শব্দ তৈরি করে। তাহলে কিছু শব্দাংশ বা লগ্নক এক বচন শব্দের পরে যুক্ত হয়ে বহুবচন শব্দ তৈরি করে। মানি পক্ষের বহুবচন যেটা আমরা আগেই দেখে আসলাম, গণ, বৃন্দ, মণ্ডলী বা বর্গ লগ্নক ব্যবহৃত হয়। এখানে মণ্ডলী নতুন শব্দ যুক্ত হলো। গণ, বৃন্দ, মণ্ডলী বা বর্গ লগ্নক যোগ করা হয়। প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে সব, সমূহ, আবলি, মালা লগ্নক যুক্ত হয়। সব, সমূহ, আবলি, মালা লগ্নক যুক্ত হয়। কিছু বহুবচন শব্দ হওয়ার পর সময়ে কাঠামোগত পরিবর্তন ঘটায়, যেমন তিনি থেকে তারা, সে থেকে তারা, তুমি থেকে তোমরা। বচন হলো সংখ্যার ধারণা। এটা তো আমরা সবাই কম বেশি জানি। বচন আসলে কি? বচন হলো সংখ্যার ধারণা। আমরা কিছু লগ্ন বা শব্দাংশ যোগ করে কিছু বহুবচন শব্দ তৈরি করতে, গুলো যেমন কলমগুলো, ফুলগুলো, গরুগুলো। কলমগুলো, ফুলগুলো, গরুগুলো। গুলি, বইগুলি, ঘরগুলি। সব, পাখি সব, ওই যে পাখি সব কলে মানে করে রব, এরকম একটা সেন্টেন্স পড়তাম কবিতার লাইনে। তাহলে সব মানে হচ্ছে পাখি সব। পরে দেখতে পাচ্ছি সমূহ, গ্রন্থসমূহ, বৃক্ষসমূহ, যেটা আমরা আগেই বলে আসলাম। আবলায় আবলি, এখানে হবে নিয়মাবলী, 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 রচনাবলী, নিয়মাবলী, রচনাবলী, নিয়মাবলী, রচনাবলী। অনেক সময় ফ্রন্টটা ভেঙে যায়, দেখো এখানে রস্বীকার আসে নাই। নিয়মাবলী এবং রচনাবলী। মালা, মেঘমালা, কর্তব্যমালা। তাহলে এখানে আমরা বুঝতে পেলাম এখানে হবে হচ্ছে নিয়মাবলী। তারপর হচ্ছে কি পর্বতমালা। গণ, সদস্যগণ, সচিবগণ। বৃক্ষ, ওই যে দর্শকবৃন্দ, শিক্ষকবৃন্দ। মণ্ডলী, সুধীমণ্ডলী, সম্পাদক মণ্ডলী। বর্গ, পণ্ডিত বর্গ, মন্ত্রী বর্গ। হয়ে গেল আমাদের হচ্ছে কত, 27। আমরা চলে আসলাম 28-এ। বিভক্তি। সাধারণত গৌণ কর্মে, মুখ্য কর্ম, গৌণ কর্ম যেটা বলে থাকি, সাধারণত গৌণ কর্মে কে বা রে বিভক্তি হয়। তাহলে গৌণ কর্মে দুটো বিভক্তি হবে, সেটা হচ্ছে কে রে। কে রে,
কে রে, এটা হবে গৌণ কর্মে বিভক্তি। শিশুকে আদব শিখাও, শিশুকে আদব শিখাও, বাক্যের গৌণ কর্মে কোন বিভক্তি যুক্ত আছে? ওই যে আমরা আগেই বললাম কে বা রে যুক্ত হয়, কে বা রে যুক্ত হবে। শিশুকে আদব শিখাও, বাক্যের গৌণ কর্মে কোন বিভক্তি যুক্ত আছে? এটা হবে কে। এই যে আমরা আগেরটাই শিখে আসলাম বলে কে বা রে বিভক্তি যুক্ত হবে। সাধারণত ক্রিয়ার কাল, স্থান ও ভাব বোঝাতে কোন বিভক্তি যুক্ত হয়? তাহলে মনে রাখবো হচ্ছে ক্রিয়ার কাল, স্থান ও ভাব বোঝাতে তিনটা শব্দ, কোন বিভক্তি হবে? এ বা তে। তাহলে এ বা তে এই বিভক্তি যুক্ত হবে। লোকে কিনা বলে, বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে? লোকে, ওই যে লোক এ আছে, এ বিভক্তি যেটা উজ্জ আছে আমরা বলি লোকে, এই যে একটা এ উচ্চারণ হলো। শব্দের শেষে রস্বইকার এবং রস্যুকার থাকলে কোন বিভক্তি হয়? মানে ইকার এবং উকার থাকলে কোন বিভক্তি হয়? তে বিভক্তি হয়, তে। শব্দের শেষে ইকার এবং উকার থাকলে কোন বিভক্তি যুক্ত হয়? সেটা হবে তে বিভক্তি। বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে, বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে অর্থহীন যেসব লগ্নক যুক্ত হয় সেগুলোকে বলে বিভক্তি। তার মানে বিভক্তির সংজ্ঞা হচ্ছে এইটা, বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে অর্থহীন যেসব লগ্নক ব্যবহৃত হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে বিভক্তি। আচ্ছা, তারপরে তাহলে এই বর্ণদ্বয় বাক্যে কি চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়? বিভক্তি। আমরা এই দুটোকে বিভক্তি হিসেবেই ব্যবহার করি। তাহলে প্রশ্নে বলা হয়েছে বর্ণদ্বয় বাক্যে কি চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়? আমরা জানি বিভক্তি হিসেবে ব্যবহৃত হবে। কখনো কখনো বাক্যের কর্তার সঙ্গে কোন বিভক্তিগুলো যুক্ত হয়? কর্তার কথা উল্লেখ করা আছে কিনা বাক্যে? কখনো কখনো বাক্যের কর্তার সঙ্গে এ বা তে বিভক্তি যুক্ত হয়। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, এখানে সকালে ওই যে একটা এ বিভক্তি আছে, এ সকালে, এ সকালে এ আছে, মনে করে দেখো, একটু একটু সময় নিয়ে দেখো, সকালে ওই যে এ উচ্চারণ হয়, তার মানে এ বিভক্তি আছে সকালে। আকারান্ত বা ইকারান্ত বা উকারান্ত শব্দের শেষে সাধারণত র বিভক্তি বসে। এরকম উদাহরণ হচ্ছে বুদ্ধিজীবীর, বুদ্ধিজীবীর র আছে, বুদ্ধিজীবীর, বুদ্ধিজীবীর। তাহলে আকারান্ত বা ইকারান্ত বা উকারান্ত শব্দের শেষে সাধারণত র বিভক্তি হয়। তাহলে এরপরে কোন বিভক্তি হয়? এটাও কিন্তু এমসিকিউ থাকতে পারে, র বিভক্তি। এরকম উদাহরণ হচ্ছে বুদ্ধিজীবীর। যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের শেষে এর বিভক্তি হয়। এই নিয়মের উদাহরণ হচ্ছে নজরুলের, ওই যে লাস্টে র উচ্চারণ হলো নজরুলের, নজরুলের লাস্টে এর বিভক্তি হয়। ক্রিয়াকে ক্রিয়াকে কাকে প্রশ্ন করলে যে শব্দ পাওয়া যায় তার সঙ্গে বিভক্তি বসে হচ্ছে কে রে, ওই যে আগে আমরা দেখে আসছি কে রে। ক্রিয়াকে কাকে প্রশ্ন করলে যে শব্দ পাওয়া যায় তার সঙ্গে কোন বিভক্তি বসে? কে রে। আগে বলেছি মূল বইটা পড়তে হবে না, যেটা আমি নিজে বিশ্লেষণ করে দিয়েছি সেই অংশ দেখতে পাচ্ছি। বাক্যে গৌণ কর্মের সঙ্গে সাধারণত দেখো, এটা আমি এমসিকিউ আকারে পড়ে আসতে আমি আবার রিপিট করলাম। শব্দের শেষে এটা আমি রিপিট করলাম। সাধারণত ক্রিয়ার স্থান কাল এটা আমি রিপিট করলাম। শব্দের শেষে দ্বিস্বর থাকলে এর বিভক্তি হয়, দেখো এই বিভক্তি হবে, এটা নতুন আসলো, শব্দের শেষে দ্বিস্বর থাকলে এর বিভক্তি হয়। এরপরে আমরা চলে আসলাম পরিচ্ছেদ নাম্বার 29, ক্রিয়া বিভক্তি। ক্রিয়ামূলের মূল অংশকে বলা হয় ধাতু, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার শর্ত অসমাপিকা ক্রিয়া বিভক্তি? নিচের কোন প্রযোজক ক্রিয়ার শর্ত অসমাপিকা ক্রিয়া বিভক্তি? আলে, যেমন করালে, করাতে, করিয়ে, করানো, এখানে করালে, এখানে আলে উচ্চারণ হবে আলে। দেখো নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার শর্ত অসমাপিকা ক্রিয়া বিভক্তি? এটা হবে আলে, আলে। যেমন উদাহরণ হচ্ছে করালে। প্রযোজক ক্রিয়ার সাধারণ বর্তমানকালে বক্তা পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি? ওই যে করাই, আই উচ্চারণ হবে করাই, আই আলে, আই আলে আই, আলে আই, এটা দিয়ে মনে রাখতে হবে, যেমন করাই।
সাধারণত ক্রিয়ার পুরা ঘটিত বর্তমানকালে বক্তা পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি? এসি। এসিলাম, লাম, ছিলাম এরকম না, হবে এসি। সাধারণত ক্রিয়ার পুরা ঘটিত বর্তমানকালে বক্তা পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি? এসি। কাজটা করিয়াছি, এইমাত্র করেছি, এরকম পারফেক্ট সেন্টেন্স আমরা বলে থাকি, পারফেক্ট টেন্স। কোন ধাতুটির ক্রিয়াপদ বাক্যে উহ্য বা অনুক্ত থাকতে পারে? আচ। কোন ধাতুটির ক্রিয়াপদ বাক্যে উহ্য বা অনুক্ত থাকতে পারে সেটা হবে আচ। সাধারণত ক্রিয়ার নিত্য অতীতকালে শ্রোতা পক্ষের ঘনিষ্ঠ ক্রিয়া বিভক্তি কোনটি? কর্তি। ওই যে তিউ বিভক্তি হবে তি, এটা হচ্ছে কর্তি শিলি, ওই যে কর্তিশিলি, করিয়াছিলি, এই যে এরকম করিয়াছিলি, তার মানে তি, উচ্চারণটা হবে তি। নিচের কোনটি প্রযোজক ক্রিয়া ভাবী সমাপিকা ক্রিয়া বিভক্তি? এটা হবে আতে, ওই যে করাতে, আলে, আলি, করাতে, দেখো আতে এরকম, তাহলে করাতে, এটা হবে প্রযোজক ক্রিয়ার। নিত্য অতীতকালের নিত্য অতীতকালে শ্রোতা পক্ষের সাধারণ রূপে ক্রিয়ার সাথে কোন বিভক্তি যুক্ত হয়? এটা হবে তে। নিত্য অতীতকালের শ্রোতা পক্ষের সাধারণ রূপে ক্রিয়ার সাথে কোন বিভক্তি যুক্ত হয়? এটা হবে তে। আচ্ছা, এরপর আমরা দেখব, আমরা এবার মূল বইটা বিশ্লেষণে চলে আসলাম। ক্রিয়ামূলের সঙ্গে যেসব লগ্নক যুক্ত হয়ে ক্রিয়ার কাল ও পক্ষ নির্দেশিত হয় সেগুলোকে ক্রিয়া বিভক্তি বলে। মানে ক্রিয়া বিভক্তির সংজ্ঞাটা এখানে দেওয়া হলো। ক্রিয়ার দুইটি অংশ, ধাতু বা ক্রিয়ামূল এবং ক্রিয়া বিভক্তি। তাহলে ক্রিয়ার অংশ কয়টি পরীক্ষায় আসবে? দুটি, একটা হবে ক্রিয়ামূল এবং সে ক্রিয়া বিভক্তি। অধিকাংশ বাংলা ক্রিয়ার দুটি রূপ আছে, তাহলে অধিকাংশ বাংলা ক্রিয়ার দুটি রূপ আছে। প্রযোজক ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়া বিভক্তি হলো আয়, ওই যে করাই, যেটা আমরা একটু উদাহরণ দিয়ে আসলাম। তার মানে উপরের এমসিকিউগুলো আমি নিচের বিশ্লেষণেও কিন্তু ব্যাখ্যা করে দেই তোমাদের জন্য। একই সাথে বই পড়াটা হলো, এমসিকিউটা পড়া হয়ে গেল। পরিচ্ছেদ নাম্বার 30, ক্রিয়ার কাল। অতীত প্রায়ই ঘটতো এমন বোঝাতে কোন অতীতকাল হয়? অতীতে প্রায়ই ঘটতো, ওই যে আমরা জানি নিত্য বৃত্ত অতীতকাল। আমি রোজ সকালে ওই যে মানে ঘুম থেকে উঠে বেড়াতে যেতাম, এরকম ব্যাপার, মানে সাগর পাড়ে যেতাম অনেক, অর্থাৎ আমি অতীতকালে যে কাজটা রেগুলার করতাম সেটাই হবে মূলত নিত্য বৃত্ত অতীতকাল। তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো, যে মানে রেগুলার কুড়াতো। খুব সকালে ঘুম থেকে উঠতাম, এটাও আমরা রেগুলার করতাম, তার মানে এই জন্য এটাকে বলা হয় নিত্য অতীতকাল। এরপরে দেখি আমরা, সকলের মঙ্গল হোক, প্রার্থনা করতেছি। বাক্যটির বর্তমানকালের কোন রূপ? এটা হচ্ছে অনুজ্ঞা বর্তমান। সকলের মঙ্গল হোক বাক্যটি বর্তমানকালের কোন রূপ? অনুজ্ঞা বর্তমান। অনেক সময়ে ক্রিয়া বিভক্তি যে কালের হয় ঘটনা সেই কালের হয় না, কোনটি? আমি গত বছর পরীক্ষা দিয়েছি মানে পারফেক্ট টেন্স, এইমাত্র করিয়াছি মনে হচ্ছে, কিন্তু ঘটনাটা কিন্তু গত বছরের। অনেক সময় ক্রিয়া বিভক্তি যে কালের হয় ঘটনা সেই কালের হয় না, এটা আগে মানে অতীতকাল, আমি গত বছর পরীক্ষা দিয়েছি। ঘটনা ভবিষ্যতের কিন্তু ক্রিয়ার কালে অতীতের কোনটি? যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম, ওই যে খেতাম, খেয়াল করে দেখো, যদি ওই সময় বৃষ্টি হতো তাহলে আমরা খিচুড়ি খেতাম। তার মানে ঘটনা ভবিষ্যতের কিন্তু ক্রিয়ার কাল অতীতের কোনটি? সেটা হবে কি? যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম, ব্যাপারটা এরকম। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে উদাহরণটা এখানে দিয়েছি পরীক্ষায় কি এই উদাহরণটা থাকবে? ইয়েস, এই উদাহরণটাই থাকবে, কোনো পরিবর্তন নাই। আচ্ছা, এরপরে যে এমসিকিউটি সেটি হচ্ছে, যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম, একটু আগে যেটা বললাম সাধারণ অতীত। এই বাক্যের ঘটনা কোন কালের? সাধারণ অতীত। অনুজ্ঞা ভবিষ্যৎ কালের উদাহরণ কোনটি? ডিরেক্ট, তাড়াতাড়ি কাজটি করো। অনুজ্ঞা ভবিষ্যৎকালের উদাহরণ কোনটি? তাড়াতাড়ি কাজটা করো। অনুজ্ঞা ভবিষ্যৎকালের উদাহরণ কোনটি? তাড়াতাড়ি কাজটা করো। ভালোভাবে পৌঁছে যেও, এই বাক্যটি কোন ভবিষ্যৎকালের উদাহরণ? অনুজ্ঞা। ভালোভাবে পৌঁছে যেও, এই বাক্যটি কোন ভবিষ্যৎকালের উদাহরণ? অনুজ্ঞা। কোন বাক্যে ঘটনা ভবিষ্যতের কিন্তু ক্রিয়ার কাল বর্তমানের? ওই যে আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি, আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি। কোন বাক্যে ঘটনা ভবিষ্যতের কিন্তু ক্রিয়ার কাল হচ্ছে বর্তমানের? আগামী মাসে আমরা সিলেটে যাচ্ছি। একটা হচ্ছে বর্তমান কালের, আর হচ্ছে অতীত কালের, এরকম বোঝাচ্ছে। আগে বলেছি মূল বইটা পড়ার প্রয়োজন নাই, একটু বিশ্লেষণ করব। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়ে ক্রিয়ার কাল বলে, তাহলে ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে আমরা বলি ক্রিয়ার কাল। অনুজ্ঞা বর্তমান, তাড়াতাড়ি কাজটি করো,
সকলের মঙ্গল হোক, তাহলে অনুজ্ঞা বর্তমান, তাড়াতাড়ি কাজটি করো, সকলের মঙ্গল হোক। অনুজ্ঞা ভবিষ্যৎ, তাড়াতাড়ি কাজটি করো। খেয়াল করে দেখো বানানোর মধ্যে কি পার্থক্য। ভালোভাবে পৌঁছে যেও, ভালোভাবে পৌঁছে যেও। অতীতকালের অনুজ্ঞা হয় না, অতীতকালের অনুজ্ঞা হবে না। এখন দেখি আমরা পরের কোশ্চেনটা। অতীতকালে প্রায়ই ঘটতো এমন বোঝাতে নিত্য অতীতকাল হয়, যেটা আমরা আগেই দেখেছি। খুব সকালে ঘুম থেকে উঠতাম, তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো। ঘটনা অতীত কিন্তু কাল ভবিষ্যতের, যা বর্তমান সাধারণ ভবিষ্যৎকালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ। তোমরা হয়তো 6 দফার কথা শুনে থাকবে, তোমরা হয়তো 6 দফার কথা শুনে থাকবে, যে শুনে থাকবে। সাধারণ বর্তমানকালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ কোনটা? সবাই যেন সবাই হাজির থাকে, সবাই যেন সভায় হাজির থাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে মৃত্যুবরণ করেন। তাহলে সাধারণ বর্তমানকালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ, সবাই যেন সবাই হাজির থাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে মৃত্যুবরণ করেন। আচ্ছা, আমরা চলে আসলাম 31, বাক্যের অংশ এবং শ্রেণী বিভাগ। পাখিগুলো নীল আকাশে উঠছে। গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি হলো সরল বাক্য। পাখিগুলো নীল আকাশে উঠছে, খুবই সরল কথা। কাজটি করে দাও না ভাই, এই বাক্যে কোন ধরনের ভাব প্রকাশ পেয়েছে? অনুরোধ। কাজটি করার জন্য আমরা অনুরোধ করতেছি তাকে, এরকম। কাজটি করে দাও না ভাই, এই বাক্যে কোন ধরনের ভাব প্রকাশ পেয়েছে? অনুরোধ। নিচের কোনটি অক্রিয় বাক্য? এটা হবে তিনি বাংলাদেশের নাগরিক। অক্রিয় বাক্য হবে তিনি বাংলাদেশের নাগরিক। নিচের কোনটি অক্রিয় বাক্য? সেটা হবে তিনি বাংলাদেশের নাগরিক। কোন বাক্যটি অনুজ্ঞাবাচক? তার মঙ্গল হোক। কোন বাক্যটি অনুজ্ঞাবাচক? তার মঙ্গল হোক। কোন বাক্যটি অনুজ্ঞাবাচক? এটা হবে তার মঙ্গল হোক। পরীক্ষায় সেম এক্সাম্পলটাই থাকবে, উদাহরণটা থাকবে। অক্রিয় বাক্যের উদাহরণ কোনটি? তিনি বাংলাদেশের নাগরিক। দ্যাট মিনস এই কোশ্চেনটা কি হলো? রিপিট হলো, সেম কোশ্চেন। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকলে তাই কি বলে? এটা হচ্ছে অক্রিয় বাক্য, মানে সক্রিয় বাক্য। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকলে কাকে কি বলে? সেটা হচ্ছে সক্রিয়। ক্রিয়া থাকলে সক্রিয়, না থাকলে অক্রিয়। বাক্যে বিধেয় অংশে ক্রিয়া না থাকলে থাকা না থাকা নিয়ে বিবেচনা বাক্য দুই ধরনের। এটা হবে হচ্ছে কি সক্রিয় এবং অক্রিয়। গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয়টি ভাগে ভাগ করা হয়? 3। গঠন বা বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে আমরা ভাগ করেছি 3 ভাগে। আচ্ছা, বাক্যের একক কোনটি? শব্দ বলার খুব একটা বেশি প্রয়োজন মনে নাই মনে হয়। বাক্যের ছোট ছোট অংশগুলোকে আমরা শব্দ বলি। শব্দের একবার ছোট অংশ হচ্ছে আমরা বলি বর্ণ। বাক্যের মধ্যে একাধিক শব্দগুচ্ছ কি বলে? একাধিক শব্দগুচ্ছকে বলে বর্গ। বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে? এটা হচ্ছে বর্গ। ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই? সেটা হবে 3টি। ভাষার বিচারে বাক্যের গুণ থাকতে হবে 3টা। বাক্যের গুণ নিয়ে আমরা আলোচনা করব। আমাকে সাহায্য করুন কি অর্থে ব্যবহার হয়েছে? প্রার্থনা। আমাকে সাহায্য করুন, এটা প্রার্থনার স্বাভাবিক কথা। আমাকে সাহায্য করুন কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? অনুরোধ, আদেশ, প্রার্থনা, উপদেশ। আমরা জানি প্রার্থনায় হবে। অন্যায় কাজ করো না বাক্যের ক্রিয়াপত্রে কোন ভাব প্রকাশ পেয়েছে? অনুজ্ঞা ভাব। অন্যায় কাজ করা যাবে না, অন্যায় কাজ করো না বাক্যের ক্রিয়াপত্রে কোন ভাব প্রকাশ করেছে? অনুজ্ঞা ভাব। কোনটি অনুজ্ঞাবাচক বাক্য? আমাকে একটি কলম দাও, তার মঙ্গল হোক। কোনটি অনুজ্ঞাবাচক বাক্য? আমাকে একটি কলম দাও, তার মঙ্গল হোক। দারুণ, আমরা জিতে গিয়েছি। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী কোন শ্রেণীর বাক্য আবেগবাচক? দারুণ, হুররে আমরা বলি আমরা জিতে গিয়েছি। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী কোন শ্রেণীর বাক্য? আবেগ। দারুণ, আমরা জিতে গিয়েছি, খুবই দারুণ, হুররে, এরকম আমরা কথা বলে থাকি। তাহলে বাহ এরকম উচ্চারণ করে থাকি। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী কোন শ্রেণীর বাক্য? আবেগবাচক। আমরা এবার মূল বইটা একটু বিশ্লেষণ করতে চাই। বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কর্তা বলে। বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে বলে হচ্ছে কর্তা। বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কর্তা বলে। গঠনগত দিক থেকে বাক্য হবে 3 প্রকার। গঠনগত দিক থেকে বা বৈশিষ্ট্যগত দিক থেকে বাক্য হবে 3 প্রকার। প্রতিটি বাক্যে 2টি অংশ, উদ্দেশ্য এবং হচ্ছে বিধেয়। সাধারণ বাক্যের প্রধানত 3টি অংশ, কর্তা, কর্ম এবং হচ্ছে ক্রিয়া। যে সব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে না সেগুলোকে অক্রিয় বাক্য বলে। থাকে না অক্রিয়, থাকলে সক্রিয় বলে আমরা। যেমন তিনি বাংলাদেশের নাগরিক, যেটা আমরা কয়েকবার উদাহরণ হিসেবে দেখেছি।
বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনা বাক্যকে 2 ভাগে ভাগ করা যায়। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে 5 ভাগে ভাগ করা যায়। বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে পদ বলে। তাহলে বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটা শব্দকে আমরা বলি হচ্ছে পদ। একেবারে দিনের বেলায় রেকর্ড করতেছি, যেহেতু এখন বাজে প্রায় 4টা, দ্যাটস ওয়াই বাইরে থেকে একটু শব্দ আসে। বাক্যের বর্গ, সে লিখছে আর হাসছে। বাক্যে লিখছে আর হাসছে কোন বর্গ? ক্রিয়াবর্গ। লিখছে হাসছে দুটোই তো ক্রিয়া। যোজক দ্বারা দুটি বিশেষ্য যুক্ত হয়ে কোন বর্গ তৈরি করে? বিশেষ্য বর্গ। যোজক দ্বারা বিশেষ্য যুক্ত হয়ে কোন বর্গ তৈরি করে? এটা হচ্ছে বিশেষ্য বর্গ। অস্ত্র সহ সৈন্যদল এগিয়ে চলেছে। বাক্যটিতে বিদ্যমান ক্রিয়াবর্গ। অস্ত্র সহ সৈন্যদল এগিয়ে চলেছে, বাক্যটিতে বিদ্যমান ক্রিয়াবর্গ। অস্ত্র সহ সৈন্যদল এগিয়ে চলেছে, বাক্যটিতে বিদ্যমান ক্রিয়াবর্গ। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? বর্গ। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? এটা বলেছে কি? বর্গ। নিচের কোন বাক্যে বিশেষণ বর্গ রয়েছে? আমটা দেখতে ভারী সুন্দর। নিচের কোন বাক্যে বিশেষণ বর্গ রয়েছে? আমটা দেখতে ভারী সুন্দর। কোন বাক্যটিতে ক্রিয়া বিশেষণ বর্গের উদাহরণ রয়েছে? সকাল 8টার সময় সে রওনা হলো। ক্রিয়া বিশেষণ বর্গের উদাহরণ রয়েছে। সকাল 8টার সময়ে সে রওনা হলো। সকাল 8টার সময় সে রওনা হলো, এটা হবে তাহলে কি? ক্রিয়া বিশেষণ বর্গ। ওকে, মূল বইটা বিশ্লেষণ করি। বর্গ সাধারণত 4 ধরনের হয়ে থাকে। বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গ তৈরি করে। অস্ত্র সহ সৈন্যদল এগিয়ে চলেছে, সে লিখছে আর হাসছে, যেটা আমরা একটু আগেই দেখেছি। যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে, যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। উদাহরণগুলো হচ্ছে কি? তারপর আমরা 10 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম। ক্রিয়া বিশেষণ 10 নম্বর প্ল্যাটফর্মে। আমি সকাল থেকে বসে আছি, সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে। সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে। বর্গ হলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ। বর্গ হলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বর্গের শব্দের গুচ্ছ। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে। যোজক দ্বারা দুটি বিশেষ্য যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি করে। রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে। তাহলে যোজক দ্বারা দুইটি বিশেষ্য, যেমন রহিম ও করিম, বিশেষ্য বর্গ তৈরি হচ্ছে। তাহলে যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়, যেমন ওই যে রহিম এবং করিম দুইটা বিশেষ্য যুক্ত হয়ে। পরিচ্ছেদ নাম্বার আছে 33। বিশেষ্য ও বিধেয়, উদ্দেশ্য ও বিধেয়, বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? পূরক বলে। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? পূরক বলে। আমরা তো নাউন প্রোনাউন বলতে অভ্যস্ত, এখানে বিশেষ্য নাউন এটা ইজিলি অনেকে ধরতেই পারে না, তাহলে এটা হচ্ছে পূরক বলা হয়। উদ্দেশ্যের সম্প্রসারক কোথায় বসে? উদ্দেশ্যের পূর্বেই বসে। উদ্দেশ্যের সম্প্রসারক কোথায় বসে? উদ্দেশ্যের পূর্বে বসে। অনেকের কাছে বাংলা দ্বিতীয় পত্র সবচেয়ে ডিফিকাল্ট এমসিকিউ মনে হয়, অ্যাজ লাইক মি, আমার কাছে সেটা মনে হয়। উদ্দেশ্য এবং বিধেয় প্রসারিত করা হয় যেসব শব্দ ও বর্গ দিয়ে তাকে বলে প্রসারক। উদ্দেশ্য ও বিধেয় প্রসারিত করা হয় তাহলে প্রসারক দিয়ে। এই সব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা। এখানে এই সব মিলিয়ে বর্গ হলো বিধেয়ের প্রসারক। এই সব মিলিয়ে তৈরি হয় কি? চিনি এবং শর্করা। তাহলে চিনি এবং শর্করাকে আরও বেশি হাইলাইট করতেছে হচ্ছে এই সব মিলিয়ে, তাহলে এটা হবে বিধেয়ের প্রসারক। যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। এখানে ঋণ কি? বিধেয়ের পূরক। যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না, এখানে ঋণ হচ্ছে বিধেয়ের পূরক। বিধেয়ের স্থান এবং কাল সংক্রান্ত প্রসারণ বলতে পারে বা বসতে পারে উদ্দেশ্যের পূর্বে। বিধেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে উদ্দেশ্যের পূর্বে। উদ্দেশ্যের পূর্বে বসে সেটা আমরা একবার শুরুতেই কিন্তু বলে আসছি, দেখো এটা হচ্ছে উদ্দেশ্যের পূর্বে।
সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে। এই বাক্যে বিধেয়ের পূরক কোনটি? বই। সে কি পড়তেছে? বই পড়তেছে। তার কাজটা হচ্ছে বই পড়া। এবার আমরা মূল বইটা একটু বিশ্লেষণ করি। বিধেয় অংশে সাধারণ ক্রিয়া থাকে। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে পূরক বলে। উদ্দেশ্য সম্প্রসারক উদ্দেশ্যের পূর্বে বসে। একই কথা, দেখো কতবার রিভিশন হয়ে গেল। বাক্য যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্যই তো বলা হয়। বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয়। এই তো, আশা করি মূল বইটা আমার বিশ্লেষণ হয়ে গেল। 34 হচ্ছে আমার কাছে এবার পরিচ্ছেদ, সরল, জটিল এবং যৌগিক বাক্য। সরল বাক্যে অনেক সময় কোনটি অনুপস্থিত থাকে? ক্রিয়া। তাহলে সরল বাক্যে আমরা অনেক সময় ক্রিয়াকে পাবো না। নিচের কোনটি সরল বাক্য? উদাহরণ হচ্ছে সে এখানে এসে সব কথা খুলে বলল। সে এখানে এসে সব কথা খুলে বলল। আমি কি এই সেন্টেন্সটা পরীক্ষা হলে পাবো? জি, এই সেন্টেন্সটাই পরীক্ষায় আসবে। কোন শ্রেণীর বাক্য সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত হয়? জটিল। তাহলে সাপেক্ষ যোজক বলতে আমরা বুঝবো জটিল। যোজক জটিল। সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক যুক্ত রয়েছে কোনটিতে? যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে। যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে, মানে জটিল বাক্য। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে, এটি কোন প্রকারের বাক্য? সরল বাক্য। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো, সরল বাক্য। দুটি অংশ কিন্তু নয়, একটা অংশই আছে। যৌগিক বাক্যের উদাহরণ কোনটি? আমি এখানে 3টা উদাহরণ দিয়েছি, জাস্ট এই 3টা খুব ভালো মতো করে পড়বে। বিপদ এবং দুঃখ এক সময়ে আসে, নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে। বিপদ এবং দুঃখ এক সময়ে আসে, নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে। নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ? আমি এখানে যে কয়েকটা উদাহরণ দিয়েছি এই কটাই পড়বে। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ, ভিক্ষুককে টাকা দাও, পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে। সময় বোঝাতে জটিল বাক্যে যোজকের কোন জোর ব্যবহার করা হয়? যখন তখন সময় বোঝাতেই ব্যবহার করা হয়। যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো থাকবে। বাক্যটির যৌগিক রূপ কোনটি? নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে। যদি নিয়মিত সাঁতার কাটো তবে, এখানে তব না তবে, এই যে তবে এবং যদি এটা বাদ দিয়ে দাও, তাহলে নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে। দুর্জন লোক পরিত্যাজ্য, মানে দুর্জন লোক পরিত্যাজ্য, খারাপ লোকের কথা বলা হয়। বাক্যটির জটিল রূপ কোনটি? যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। দুর্জন লোক, তারা যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। বিপদ ও দুঃখ, যেহেতু ও আছে তার মানে এটা হচ্ছে যৌগিক বাক্য। এই যৌগিক বাক্যকে আমরা জটিলে নিব। বিপদ আর দুঃখ এই দুটো শব্দকে হাইলাইট করা হয়েছে। যখন বিপদ আসে তখন দুঃখ আসে। তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছে, এটি হচ্ছে চেষ্টা করো নাই তাই ব্যর্থ হয়েছে, দুটি অংশ যৌগিক বাক্য। তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছ। ওকে, আর মূল বেটি একটু বিশ্লেষণ করি। বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকে, তাকে আমরা বলি সরল বাক্য। যেমন তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ, ভিক্ষুককে টাকা দাও বা ভিক্ষুককে ভিক্ষা দাও। যৌগিক বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকে, মানে যৌগিক বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকে। আমি কয়েকটা যৌগিক বাক্য তোমাদের জন্য দিয়েছি। লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, ওই যে অ্যান্ড, বাট, অর আমরা বলি ইংলিশে। বিপদ ও দুঃখ একসঙ্গে আসে। ছেলেটির বয়স অল্প কিন্তু বেশ বুদ্ধিমান। দোষ করেছ অতএব শাস্তি পাবে। তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছ। এবার আমরা জটিল বাক্য সম্পর্কে আনি, যেমন যে, সে, যিনি, তিনি, যারা, তারা, যা, তা, যদি, তবে, যেহেতু, সেহেতু, যখন, তখন, যত, তত, যেমন, তেমন। এই সবগুলো কিন্তু সাপেক্ষ সর্বনাম আর সাপেক্ষ হচ্ছে যোজক নিয়ে। এই সবগুলো দেখে আমরা খুব সহজে অনুমান করতে পারি কোনটা জটিল বাক্য। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হলো। যখন বিপদ আসে তখন দুঃখ আসে। যেহেতু দোষ করেছ সেহেতু শাস্তি পাবে। যদিও ছেলেটির বয়স অল্প তবু বেশ বুদ্ধিমান। যারা পরিশ্রম করে তারা জীবনের সফল হয়। যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। সরল বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে, তাহলে সরল বাক্যে অনেক সময় ক্রিয়াটা অনুপস্থিত থাকে, যেটা আমরা শুরু দেখে আসলাম। আমরা 3 ভাই বোন, কোন বাক্যে ক্রিয়া অনুপস্থিত? তাহলে আমরা 3 ভাই বোন। জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তরের সময়ে সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক বাদ দিতে হয়। তাহলে জটিল বাক্যকে ওই যে বাদ দিব আমরা সেটা। পরিচ্ছেদ নাম্বার 35, কারক। কাব্য ভাষায় কর্মকারককে
কোন বিভক্তি হয়, এটা হবে রে বিভক্তি। তাহলে কাব্য ভাষায় কর্মকারকে কোন বিভক্তি হয়, সেটা হবে রে বিভক্তি। কাব্য ভাষায় কর্মকারকে কোন বিভক্তি হয়, এটা হচ্ছে রে বিভক্তি। যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তা কোন কারক? অপাদান। যে কারকে ক্রিয়ার উৎস, এই যে ক্রিয়ার উৎস উল্লেখ আছে এটা মনে রাখবে, এটা হবে কি? অপাদান কারক। রাজীব বাংলা ব্যাকরণে ভালো, ব্যাকরণে এ আছে, তাহলে অধিকরণ কারক। কোন কারক? এটা হচ্ছে অধিকরণ কারক। রাজীব বাংলা ব্যাকরণে ভালো, তার মানে সেটা আছে অধিকরণ কারক। রাজীব বাংলা ব্যাকরণে ভালো, এখানে ব্যাকরণে, এখানে ফুলের গন্ধে, ফুলের গন্ধে গন্ধে ঘুম আসে না, ফুলের গন্ধে ঘুম আসে না, এই বাক্যে ফুলের কোন কারক? সম্বন্ধ। ফুলের গন্ধে গন্ধে ঘুম আসে না, এটা হবে কি? সম্বন্ধ। অনেক ব্যাকরণবিদ বাংলা ব্যাকরণে কোন কারক স্বীকার করেন না, এটা হবে সম্প্রদান কারক। অনেক ব্যাকরণবিদ বাংলা ব্যাকরণে কোন কারক স্বীকার করেন না, এটা হবে সম্প্রদান কারক। কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেয়া হয়েছে? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেয়া হয়েছে? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে বাঘে এবং মহিষে ব্যতিহার কর্তা। কোন কর্তা? ব্যতিহার কর্তা। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে বাঘে মহিষে হবে ব্যতিহার কর্তা। কলমটা লেখে ভালো, তাহলে কলমটা লেখে ভালো, এখানে কোন কর্তার উল্লেখ আছে? কর্ম কর্তৃ বাচ্যের কর্তা। কর্ম কর্তৃ দুটো একত্রে। শিক্ষককে জানাও, এখানে এ বাক্যে শিক্ষককে কর্মকারকে দ্বিতীয়া। বাচ্চার একটা এখানে এমসিকিউ চলে আসছে, যা হোক। শিক্ষককে জানাও, এ বাক্যে শিক্ষককে কর্মকারকে দ্বিতীয়া হবে, ওই যে কে আছে। করণ কারকে শূন্য বিভক্তি উদাহরণ কোনটি? ছেলেরা মাঠে বল খেলে। করণ কারকে শূন্য বিভক্তি উদাহরণ কোনটি? ছেলেরা মাঠে বল খেলে। তাহলে ছেলেরা মাঠে বল খেলে কোন বিভক্তি? করণ কারকে শূন্য বিভক্তি। জমি থেকে ফসল পাই, এই যে হতে থেকে, তার মানে অপাদানে পঞ্চমী। জমি থেকে ফসল পাই, ওই যে থেকে, হতে থেকে চেয়ে, তার মানে অপাদানে পঞ্চমী। আচ্ছা, নৌকা ঘাটে বাঁধা, ঘাটে এ আছে, তার মানে অধিকরণের সপ্তমী। নৌকা ঘাটে বাঁধা, ঘাটে এ আছে, তার মানে অধিকরণের সপ্তমী। ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই তেমন কারকের নামটা কি? সম্বন্ধ। ক্রিয়ার সঙ্গে সরাসরি ডিরেক্ট কোনো কানেকশন নাই, দ্যাট মিনস এটা হবে কি? সম্বন্ধ। রাজীব বাংলা ব্যাকরণে ভালো, এখানে ব্যাকরণে ও আচ্ছা, এটা একবার পড়ে আসছে অধিকরণ। আমরা কিছু কিছু ফুলের গন্ধে ঘুম আসে না, এটাও আমরা পড়ে আসছি। সমাধান কারকে দেখো, তাহলে ফুলের গন্ধে ঘুম আসে না, এই বাক্যটির ফুলের পদটি হবে কি? সম্বন্ধ কারকে ষষ্ঠী। ফুলের বয়সীন র আছে লাস্টে, র র বা এর থাকলে ষষ্ঠী। চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে, বাক্যটিতে ধারালো কাস্তে দিয়ে, এই যে দিয়ে দিয়ে আছে, করণ কারক, তাহলে করণ কারক। কোন কারক? এটা হবে করণ কারক। প্রধান শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে মুখ্য কর্ম কোনটি? বই। প্রধান শিক্ষক ছাত্রকে কি দিলেন? বই দিলেন, এই বই হবে কি? মুখ্য কর্ম। ওকে, মূল বইটা একটু বিশ্লেষণ করি। আমরা জানি কারক 6 প্রকার। অধিকরণ কারক স্থান, কাল, বিষয় এবং ভাব নির্দেশিত হয়। বাক্যে গৌণ কর্মের সাথে সাধারণত কে বা রে বিভক্তি হয়। সম্বন্ধ কারকে র, এর, এর, কার, কের বিভক্তি যুক্ত হয় সম্বন্ধ কারকে। অবদান কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, যেটা আমরা আগেই জানি, হতে থেকে অনুসর্গ বসে। কাব্য ভাষায় কর্ম কারকে রে বিভক্তি যুক্ত হয়, আমরা প্রথম এমসিকিউ শিখে আসছি। ক্রিয়ার সাথে বিশেষ এবং সর্বনামের সম্পর্ক হলো কারক। কারকের সম্পর্ক বোঝাতে বিশেষ এবং সর্বনামের সাথে বিভক্তি এবং অনুসর্গ যুক্ত হয়। সবগুলো বিষয় আমরা ইতিমধ্যে এমসিকিউ বিশ্লেষণ করেছি। এমসিকিউ পড়লে আমার মূল বইটা পড়া হয়ে যাচ্ছে, আবার মূল বইয়ের এই অংশটা পড়লে এমসিকিউটা হয়ে যাচ্ছে। 36 বাচ্য। যে বাক্যের ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, তাকে আমরা বলি ভাববাচ্য। নিয়ন্ত্রণ করে কি? সেটা হচ্ছে ভাববাচ্য। নিয়ন্ত্রণ করে কোন বাচ্য? এটা হবে কি? ভাববাচ্যে। কোনটি কর্তা বাচ্যের উদাহরণ? কর্তা। এবার বাঁশিটি বাজাও, শরতে শিউলি ফোটে, শরীফ ছবি আঁকে, আমরা কঠোর পরিশ্রম করি। জাস্ট এই 4টা এক্সাম্পলটা খুব ভালো মতো করে মনে রাখো। কর্তা বাচ্চার উদাহরণ কোনটা? এবার বাঁশি বাজাও পরীক্ষায় বেশি আসে, শরতে শিউলি ফোটে, শরীফ ছবি আঁকে, আমরা কঠোর পরিশ্রম করি, এটা হবে কোন বাচ্চা? এটা কর্তা বাচ্চার উদাহরণ। বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন, এটি কোন বাচ্চার উদাহরণ? কর্মবাচ্য। তাহলে বিদ্বান, তার কর্ম ছিল হচ্ছে বিদ্যা অর্জন করা, তাহলে কর্মবাচ্য।
কর্মবাচ্যের উদাহরণ কোনটি? তাদের দ্বারা বাড়িটি তৈরি হয়েছে, তাদের কাজ দ্বারা বাড়িটি তৈরি হয়েছে। কর্মবাচ্যের উদাহরণ। কর্মবাচ্যের উদাহরণ কোনটি? চিঠিটা পড়া হয়েছে, মানে তারা চিঠিটা পড়েছে। কর্মবাচ্যের উদাহরণ কোনটি? চিঠিটা পড়া হয়েছে। তার মানে 3টা উদাহরণ আমরা শিখলাম। কর্তা বাচ্যকে কর্মবাচ্যে পরিবর্তন করতে ক্রিয়াকে কি হতে হয়? এইটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তার মানে কি? কর্মের অনুসারী হতে হবে। কর্তা বাচ্যকে কর্মবাচ্যে পরিবর্তন করতে ক্রিয়াকে কি হতে হয়? কর্তার বা কর্মের অনুসারী হতে হবে। মুবারক পুস্তক পাঠ করছে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য। মুবারক পুস্তক পাঠ করছেন, তুমি পুস্তক মানে বই পাঠ করছো, এটা হবে কর্তৃবাচ্য। যে বাচ্যের কর্ম থাকে না, আমরা একটু আগে দেখে আসলাম, সেটা কি? ভাববাচ্য। যে বাচ্যের কর্ম থাকে না, বাক্যে ক্রিয়ার অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে আমরা বলি ভাববাচ্য। এবার আমরা দেখব মূল বইটা বিশ্লেষণ। প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেছেন, কর্তাবাচ্য। তাহলে এইটার কর্মবাচ্যটা কি হবে? প্রধান শিক্ষক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে। প্রধান শিক্ষক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে। জাহানারা ইমাম 71-এর দিনগুলি রচনা করেছেন। জাহানারা ইমাম কর্তৃক, দেখো মিল আছে কিন্তু। এবার বাঁশিটি বাজাও, এবার বাঁশিটি বাজানো হোক, ভাববাচ্য। ভাববাচ্যের যে উদাহরণগুলো আমি দিয়েছি এটা খুবই ইম্পর্ট্যান্ট। একটু বাইরে বেরিয়ে আসা যাক, এবার বাঁশিটি বাজানো হোক। কখন আসা হলো? আমার যাওয়া হলো না। কোথা থেকে আসা হলো? বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে আমরা বলি বাচ্য। বাক্যের মধ্যে ক্রিয়ার ভূমিকা বদলে গিয়ে একই বক্তব্যের প্রকাশ ভঙ্গি আলাদা হয়ে থাকে বা আলাদা হয়ে যায়। বাক্যের মধ্যে ক্রিয়ার ভূমিকা বদলে গিয়ে একই বক্তব্যের প্রকাশ ভঙ্গি আলাদা হয়ে যায়। বাচন ভঙ্গির দিক থেকে বাচ্য হবে 3 প্রকার। তাহলে বাচন ভঙ্গির দিক থেকে বাচ্য হবে 3 প্রকার। কর্মবাচ্যে ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে, খুব কেয়ারফুলি মনে রাখতে হবে। কর্মবাচ্যে ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে। কর্তাবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে ক্রিয়া বিশেষ্য পদকে নিয়ন্ত্রণ করতে হয়। কর্তাবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে ক্রিয়া বিশেষ্য পদকে নিয়ন্ত্রণ করতে হয়। এবার আমরা শিখি 37 উক্তি। ছেলেটি বলেছিল, আজ আমি অনেক পড়েছি। এই উক্তিটি প্রত্যক্ষ উক্তি। ছেলেটি বলেছিল, আজ আমি অনেক পড়েছি। এই উক্তিটি প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময় কী ধরনের শব্দের বদল হয়? কালবাচক এবং স্থানবাচক। প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট এরকম কথা হয়ে থাকে, এটা হবে কি? কালবাচক এবং স্থানবাচক অনুযায়ী। অর্থের সঙ্গতি রাখার জন্য উক্তি পরিবর্তনের সময়ে কোন পদের পরিবর্তন প্রয়োজন হবে? সর্বনাম। অর্থের সঙ্গতি রাখার জন্য উক্তি পরিবর্তনের সময়ে কোন পদের পরিবর্তন করতে হবে? সেটা হবে সর্বনাম। পরোক্ষ উক্তিতে ক্রিয়ারূপের পরিবর্তন হয় কি অনুযায়ী? কর্তা অনুযায়ী। পরোক্ষ ক্ষেত্রে আবার কর্তা অনুযায়ী। খুবই ইম্পর্টেন্ট কথা। পরোক্ষ উক্তিতে মানে ইনডিরেক্টের ক্ষেত্রে ক্রিয়ারূপের পরিবর্তন হয়। আমরা যে ভার পরিবর্তন করি, অর্থের সঙ্গতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়? দেখো এটা রিপিট হয়ে গেল। ক্রিয়া এবং সর্বনাম পদের আগে দেখে আসলাম। ছেলেটি বলে উঠল, বাহ কি সুন্দর বাড়ি। বাক্যটিতে পরোক্ষ উক্তির কী হবে? ছেলেটি আনন্দের সঙ্গে বলল যে বাড়িটি খুব সুন্দর। ওই যে বাহ, এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা বলে থাকি। পরোক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না? ওই যে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, ভাবগত কোনো পরিবর্তন হবে, জাস্ট আমরা দ্যাট যুক্ত করি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ই সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তার মানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজকে পরিবর্তন করা যাবে না আমরা বলে থাকি। তার মানে চিরন্তন সত্যের বেলায়, চিরন্তন সত্যের ক্ষেত্রে আমরা কিন্তু ক্রিয়ার পরিবর্তন করি না। মূল বই বিশ্লেষণ যদি আমরা করি, পরোক্ষ উক্তিতে আমরা দেখতে পাচ্ছি লোকটি বলল, আমি আগামীকাল এখানে আবার আসব। পরোক্ষ উক্তিটা কী হবে? আগামীকাল বলছে না, লোকটি বলল যে তিনি পর দিন, ওই যে আগামীকাল নেক্সট ডে বলে থাকি আমরা, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে। লিপি বলল, আমি এখনই বের হচ্ছি। এখনই, ওই যে হেয়ার, খেয়াল করে দেখো, নাও থাকলে দেন হবে। লিপি বলল যে সে তখনই বের হচ্ছে।
প্রত্যক্ষ উক্তি, শিক্ষক বলেন চাঁদ পৃথিবী প্রদক্ষিণ করে চিরন্তন সত্য, পরিবর্তন হবে না। শিক্ষক বললেন যে দ্যাট যুক্ত হবে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে। মা আমাকে বললেন তোমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি হবে কবে, মানে জিজ্ঞাসা করলেন। মা আমার কাছে জানতে চাইলেন কবে আমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি হবে। বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে। অর্থের সঙ্গতি রাখার জন্য উক্তি পরিবর্তনের সময় সর্বনাম পদের পরিবর্তন করতে হয় খুবই কেয়ারফুলি। প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন শব্দ উদ্ধৃতি, ক্রিয়ার পরিবর্তন হবে না। পরোক্ষ উক্তিতে ক্রিয়ার উপরে পরিবর্তন কর্তা অনুযায়ী হবে। এই তিনটা আমরা এমসিকিউ আগে দেখে আসছি। আমরা চলে আসলাম 38। বিরাম চিহ্ন। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি? 13টি। বাক্যে কোন জ্যোতি চিহ্নের প্রয়োগে বিরতিকাল বা থামার প্রয়োজন নাই। কমা, দাঁড়ি, কোলন সবার জন্য থাকলেও হাইফেনের জন্য প্রয়োজন নাই। স্বাধীন অথবা, এখানে অথবা, স্বাধীন অথবা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করে কোনটি? সেমিকোলন। স্বাধীন অথবা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করে, সেটা হবে সেমিকোলন। বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা, উদাহরণ উপস্থাপনের কাজে কোনটি ব্যবহার করা হয়? সেটা আমরা জানি কোলন। প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করব অথবা উদাহরণ উপস্থাপনের কাজে কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে কোলন। শব্দ, বর্গ এবং অধীন বাক্যকে আলাদা করতে কোন বিরাম চিহ্ন বসে? কমা। শব্দ, বর্গ, অধীন বাক্যকে, শব্দ, বর্গ, অধীন বাক্যকে, শব্দ, বর্গ, অধীন বাক্যকে কমা, এভাবে মনে রাখতে হবে। বাক্যের মধ্যকার একাধিক শব্দকে সংযুক্ত করতে কোন জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয়? হাইফেন। একাধিক শব্দকে লেখার সময় কোন অংশ বাদ দিতে চাইলে কোন বিরাম চিহ্নের ব্যবহার করা হবে? ত্রিবিন্দু। কোন অংশকে বাদ দিতে চাই তাহলে ত্রিবিন্দু। লেখার সময়ে কোনো অংশ বাদ দিতে চাইলে কোন বিরাম চিহ্নের ব্যবহার করা হয়? ত্রিবিন্দু। নতুন একটা শব্দ কিন্তু আমাদের জন্য। বিশ্লেষণ করি মূল বই। বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন, এই যে আমরা একটু আগে দেখে আসলাম একাধিক, এটা হাইফেন কোথায় বসে? শব্দ, এটা কম আমরা আগে দেখে আসলাম। শব্দ সংক্ষেপ, নতুন মনে হচ্ছে। শব্দ সংক্ষেপ, ক্রমনির্দেশ ইত্যাদি কাজে বিন্দু ব্যবহার করা হয়। শব্দ সংক্ষেপ, ক্রমনির্দেশ ইত্যাদি কাজে বিন্দু ব্যবহার করা হয়। জ্যোতি চিহ্নকে বিরাম চিহ্ন বা বিরতি চিহ্ন বলা হয়। তাই জ্যোতি চিহ্নকে বিরাম চিহ্ন বা বিরতি চিহ্ন বলা হয়। একটির বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে বিকল্প চিহ্নের ব্যবহার করা হয়। অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কাল নির্দেশের ক্ষেত্রে বন্ধনীর ব্যবহার হয়। তাই বন্ধনীর ব্যবহার কোথায় হয় আশা করি বুঝতে পারছো। কোন অংশ বাদ দিতে বা কথা অব্যক্ত রাখতে চাইলে ত্রিবিন্দুর ব্যবহার করতে হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কোনো কিছুর উদ্ধৃতি করার কাজে উদ্ধার চিহ্ন ব্যবহার করা হয়। উদ্ধার চিহ্ন দুই রকম, একক ও দ্বৈত। দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে বা ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে পরে ড্যাশ চিহ্ন বসে। আমরা 39 আসলাম বাগর্থ। তিনি আমাদের গ্রামের মাথা। এখানে মাথা শব্দের অর্থ কি? মোড়ল। মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়? অর্থ সংকোচ হয়। মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়? অর্থ সংকোচ হয়। গবাক্ষ শব্দের দ্বারা জানালা বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়? অর্থ বদল হয়ে যায়। গবাক্ষ শব্দ দ্বারা জানালা বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়? অর্থ বদল হয়ে যায়। অপরূপ শব্দটি দ্বারা শ্রীহীনতা না বুঝিয়ে অনির্বচনীয় সৌন্দর্যকে বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়? অর্থের উন্নতি হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছিল ঢাকা বোর্ডেই। অর্থের উন্নতি হয়। অপরূপ শব্দটার কথা মাথায় রেখো। নিচের কোন বাক্যে মাথা শব্দটি লেখার্থে ব্যবহৃত হবে? রফিক সাহেব গ্রামের মাথা, যে মোড়ল। মোড়ল মনের ভাব প্রকাশ করতে মানুষের ব্যবহার করে শব্দ এবং শব্দগুচ্ছ। ওকে, একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে কি বলে? এটা হচ্ছে বাচ্যার্থ। একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে আমরা বলি বাচ্যার্থ। শব্দের মুখ্য অর্থের নাম হচ্ছে বাচ্যার্থ। তাহলে শব্দের মুখ্য অর্থের নাম হচ্ছে বাচ্যার্থ। যে শব্দ বা ছবি আমাদের ভেসে ওঠে সেটাই কথা বলেছে। যে সকল শব্দ তাদের আবিধানিক অর্থ ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় লক্ষ্যার্থ। আবিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থ ব্যবহৃত হবে সেটা হচ্ছে লক্ষ্যার্থ। পাষণ্ড শব্দের অর্থ পরিবর্তিত হয়ে এখানে দাঁড়িয়েছে ধর্মদ্রোহী বা কিংবা নিষ্ঠুর। এখানে দাঁড়িয়েছে হবে, দাঁড়িয়েছে কি?
ধর্মদ্রোহী বা নিষ্ঠুর। তাহলে পাষণ্ড শব্দের অর্থ পরিবর্তিত হয়ে এখন দাঁড়িয়েছে ধর্মদ্রোহী বা নিষ্ঠুর। অভিধান শব্দের অর্থ গ্রহণের বেলায় নিচের কোনটিকে প্রাধান্য দেওয়া হয়? বাচ্যার্থ। তাহলে অভিধান শব্দের অর্থ গ্রহণের বেলায় নিচের বাচ্যার্থ এটাকে দেওয়া হয়। লক্ষ্যার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? এটা হচ্ছে গৌণ। তাহলে লক্ষ্যার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? এটা হচ্ছে গৌণ। মূল বই এবার বিশ্লেষণটা একটু করতে চাই। অভিধানে অর্থ গ্রহণের সময় শব্দের বাচ্যার্থ প্রাধান্য দেওয়া হয়। আমরা একটু আগে জানি বাচ্যার্থ হলো শব্দের মুখ্য অর্থ, এটাও আমরা জানি। এই অর্থকে আক্ষরিক অর্থও বলা হয়। শব্দের অর্থ অন্তত দুই রকমের। অঞ্চল শব্দের মূল অর্থ সারির পার, এখন এলাকা অর্থে ব্যবহৃত হচ্ছে। মৃগয়া শব্দের অর্থ পশু শিকার, আর মৃগ অর্থ হচ্ছে হরিণ। ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হওয়াকে অর্থের অবনতি বলে। গবাক্ষ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ গরুর চোখ, আর এখন তা হয়েছে জানালা। পাষণ্ড শব্দের অর্থ ছিল ধর্ম সম্প্রদায়, আর এখন তা ধর্মদ্রোহী। উৎপীড়ক কিংবা নিষ্ঠুরকে বোঝায়। আমি কিন্তু এই শব্দগুলো তোমাদের একটু আগে আলোচনা করে আসছি। অপরূপ শব্দটির মধ্যে অর্থের উন্নতি অর্থ পরিবর্তন লক্ষ্য করা যায়। সবগুলো পড়া হয়ে গেছে, আমরা চলে আসলাম 40 বাগধারা। অনেকগুলো বাগধারা আছে মূল বই, আমাকে পড়তে হবে, এইগুলো অবশ্যই পড়তে হবে। মণিকাঞ্চন যোগ এবং সোনাই সোহাগা দুটো একই, উপযুক্ত মিলন অর্থ বোঝায়। অর্থগুলো শুধু জানবা। ঠোঁট কাটা বা চশমখোর মানে হচ্ছে বেহায়া। অন্ধের ধষ্টি একমাত্র অবলম্বন। এসপার ওসপার চূড়ান্ত মীমাংসা। কোরব্যাং সংকীর্ণ মনা লোক। গড্ডালিকা প্রবাহ অন্ধ অনুকরণ। ডুমুরের ফুল অদৃশ্য বস্তু। তাসের ঘর স্বল্পস্থায়ী। ননির পুতুল শ্রমবিমুখ। দা কুমড়া সম্পর্ক শত্রুতা। হাতে খড়ি শিক্ষার অভাব, এটা বলা হয়েছে। অদৃষ্টের পরিশ্বাস মানে ভাগ্যের খেলা। ইতর বিশেষ তীর্থের কাক। তারপর হচ্ছে কাঁচা ঢিলা, ক্ষয়ের খা, অরণ্যে রোদন, জগা খিচুড়ি, দুধের মাছি। এই সবগুলো হচ্ছে আমাদের মূলত জাস্ট এই কটা পড়লেই কি তোমার জন্য ইম্পর্ট্যান্ট, আর বাকিগুলো পড়ার প্রয়োজন নাই। এটাকেই ভালো মতো আগে শেষ করো, আগে এটা শেষ করো। বাগধারা এক অর্থে অতীতকালের সামাজিক এবং সাংস্কৃতিক ঘটনার স্মারক বলা হয় বাগধারাকে। ভাষা প্রাণবন্ত হয় বাগধারা প্রয়োগে। তাহলে ভাষাকে প্রাণবন্ত করে কোনটা? বাগধারা। এমসিকিউ আকার আসতে পারে। বাক্যের বর্গ যখন বাচ্যার্থে ছাড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে বাগধারা বলে। আমরা আসলাম কি প্রতিশব্দে। প্রতিশব্দ মানে হচ্ছে অভিন্ন শব্দ। প্রতিশব্দ মানে অভিন্ন শব্দ, ভিন্ন শব্দ না। রাত শব্দের সমার্থক শব্দ কোনটি? সর্বরী, যামিনী বা বিভাবরী। সর্বরী, পরীক্ষায় সেম টু সেম চলে আসছিল। রাত শব্দের সমার্থক শব্দ কোনটি? সর্বরী বা যামিনী বা বিভাবরী। কাঞ্চন স্বর্ণ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? কাঞ্চন বা স্বর্ণ শব্দের প্রতিশব্দ কোনটা? কনক, কনক। চুল এর সমার্থক শব্দ কোনটি? কুন্তল, কবরী বা চিকুর। দ্বৈত বা বল্লভ নাদ শব্দটির প্রতিশব্দ নিচের কোনটি? স্বামী। তাহলে স্বামীকে আমরা তিনটা শব্দ উল্লেখ করেছি, দ্বৈত, বল্লভ বা নাদ। আমরা কিছু প্রতিশব্দ অবশ্যই শিখব, সেটার মধ্যে প্রথমে 1 নম্বরে থাকবে হচ্ছে সমুদ্র। সমুদ্র সায়র, সিন্ধু, নীলাম্বু, পাথার, অর্ণব, পারাবার, পয়োধি, জলধি। যে পয়োধি জলধি এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। বৃক্ষ দ্রুম, সাক্ষী, পাদহ এবং মরিহ, এই যে মহিরু এইটা আসতে পারে। বন অটবি, বিপিন, কান্তার, কুঞ্জ, এই যে অটবিটা আসতে পারে। পৃথিবী অবনী, বসুধা, মেদিনী, সংসার, এই যে সংসার যে পৃথিবী এটা বলতে হয়। মর্ত, বনানী, বসুমতী, বসুন্ধরা। পদ্ম উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, এই যে শতদল আসতে পারে। তারপরে অরবিন্দ, নলিনী, সরোজ, এই যে সরোজ আসতে পারে। দিন অহ, বাসর, অহ্ন, অনেকগুলো আছে। আকাশ, আগুন, ইচ্ছা, বাতাস, ঢেউ, কন্যা, চাঁদ, পানি, মেঘ, হাতি এবং লাস্টে সাপ। এই সবগুলোই ইম্পর্ট্যান্ট মনে করে তোমাকে দেওয়া হয়েছে। যেমন ঢেউ, এই যে হিল্লোল, লহরী আসতে পারে। কন্যা, এই যে তনয় আসতে পারে, ঝি আসতে পারে। নিশাকর, এই যে উদকটা পরীক্ষা কয়েকবার আসতে, পানি মানে হচ্ছে উদক আসতে পারে। মেঘ, এই যে বারিদ, এগুলো মনে রাখতে হবে। সূর্য, এই যে বিভাবসু আসতে পারে, খুবই ইম্পর্ট্যান্ট। আর লাস্টে বললাম কি পণ্যক, এই যে পণ্যক এটা মানে হচ্ছে সাপ। পরিচ্ছেদ নাম্বার হচ্ছে কত? 42। বিপরীত শব্দ, আমরা কিছু বিপরীত শব্দ শিখব। একেবারে সহজ বিপরীত শব্দগুলো আমি দেই নাই, যেগুলো পরীক্ষা আসলে আমাকে কম পড়ার প্রয়োজন, আমি এমনিই পারবো ইনশাল্লাহ। আবির্ভাব মানে তিরোভাব, খুব পরীক্ষায় বেশি বেশি আসছে বলে এটা দেওয়া হয়েছে। আবির্ভাব, তিরোভাব। উৎকর্ষ, অপকর্ষ। উৎকণ্ঠা, শান্তি। উদ্দিষ্ট, নিরুদ্দিষ্ট। উন্নতি, অবনতি। কৃত্রিম, স্বাভাবিক। ঘাতক, মহাজন। গৃহী, সন্ন্যাসী। ঘাতক, পালক।
তরিত স্লথ, দাতা গ্রহিতা, প্রাসী প্রতীচী, এটা খুব ইম্পর্টেন্ট। প্রাচ্য প্রতীচ্য, এই যে এই দুটার মধ্যে মনে রাখতে হবে, দুটো কিন্তু এক না। ভূত ভবিষ্যৎ, উপশম বিচ্ছেদ, সাকার, তারপর হচ্ছে হরণ হ্রাস, ভরৎসনা, তারপর হচ্ছে মৌন, যাচিত, হ্রদ, গুঁড়ো, লাস্ট হচ্ছে ধৃষ্ট। একটা পড়লেই হবে ইনশাল্লাহ। বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক। শব্দের পূর্বে অ, অন, অনা, অব, অব, অবি, দূর, না, নি, নির ইত্যাদি উপসর্গ যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করা হয়। মানে এই উপসর্গগুলো যুক্ত করে আমরা বিপরীত শব্দ তৈরি করতে পারি। পরস্পর বিপরীত শব্দের সঙ্গে দুটি, অনেক সময় একে অন্যের পরিপূরক হয় বিপরীত শব্দ, অনেক সময় একে অন্যের পরিপূরক হয় বিপরীত শব্দ, মানে পাশাপাশি না পড়লে ভালো লাগবে না এরকম। সর্বশেষ পরিচ্ছেদ শব্দজোড়। শিকার মানে হচ্ছে এটা শব্দজোড় অর্থ হচ্ছে কি মৃগয়া। শাড়ি মানে হচ্ছে স্ত্রী শালিক। এবং কি বলছে মানে সাদি মানে হচ্ছে কিন্তু অশ্বারোহী। শশা মানে বন। সব মানে হচ্ছে লাশ। এই যে আমি যে দিয়েছি এটার অর্থ তোমাকে জানতে হবে। এখানে আরও কিছু দিয়েছি। মুখ মানে বোবা, বিচ্ছি মানে ঢেউ, বাণী মানে গয়নার মজুরি, দ্যুতি, দ্বীপ, দ্বার, তননি, উপাদান, এই যে উপাদান, অপত্য অবদান, তারপর হচ্ছে অবধান, আপন, এই যে আপনটা দোকান পরীক্ষায় কয়েকবার আসছে। আবরণ, কড়ি, গোড়া, জাম, দ্যুতি, এই যে দ্যুতি এইটা আসতে পারে এবছর পরীক্ষায়, এটা আসছে কয়েকবার। শ্বশ্রু মানে দাড়ি, আর যে শ্বশ্রু এটা মানে হচ্ছে শাশুড়ি, এটা মানে কোনো একটা পরীক্ষা আসছিল। সূচি মানে হচ্ছে পবিত্র, এটা খুবই ইম্পর্টেন্ট, সর্বশেষে দিয়েছি। স্বাক্ষর ও স্বাক্ষর শব্দজোড়ের মধ্যে মিল কোথায়? উচ্চারণে, শুধুমাত্র উচ্চারণে মিল আছে। শব্দজোড়ের শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় কীভাবে? প্রসঙ্গ বিবেচনায়। কোন প্রসঙ্গ নিয়ে শব্দগুলো উল্লেখ করা হয়েছে। প্রকৃত অর্থ যথার্থ হলে প্রাকৃত অর্থ কি? স্বাভাবিক। প্রাকৃত মানে স্বাভাবিক। বাদী শব্দটি দ্বারা ফরিয়াদি বোঝালেও বাদী শব্দটি দ্বারা কি বোঝানো হয়? মতাদর্শী। উপাদান থেকে হচ্ছে উপকরণ হলে উপাদান অর্থ মিশ্রের কোনটি? বালিশ। উপাদান মানে হচ্ছে বালিশ। এরপরে সর্বশেষ দুটি, অনু এবং অনু, এই শব্দ দুটির তফাৎ কোন ক্ষেত্রে? বানানে এবং হচ্ছে অর্থে। দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, সেগুলোকে কি বলে? শব্দজোড় বলে। ইতিমধ্যে আসরের আজান দিয়ে ফেলেছে, 3টি পরীক্ষা দিতে হবে তোমাদের। আচ্ছা, আজান শেষ হোক। তাহলে প্রিয় শিক্ষার্থী 3টা পরীক্ষা দাও। প্রত্যেকে নিজের বোর্ড প্রশ্ন 2023 এবং 24 সালের প্রশ্ন পরীক্ষা দাও। যেমন ঢাকা বোর্ড 2023 এবং 24 সালের পরীক্ষা দিবে, সাথে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে প্রশ্নটা আছে সেটা পরীক্ষা দিবে। আর কোনো প্রশ্ন পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই। সেমভাবে যশোর বোর্ড তার নিজের 2টি বোর্ড 2023 এবং 24 পরীক্ষা দিবে, সাথে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজেই প্রশ্নটা পরীক্ষা দেবে। সেমভাবে সকল বোর্ডের জন্য সেম নির্দেশনা। জাস্ট এই 3টা পরীক্ষা দিবে নিজে নিজে। ইনশাল্লাহ 24টি প্লাস কমন থাকবে। সবাই অনেক ভালো থাকো। আর এটাই ছিল MCQ নিয়ে আমার লাস্ট ভিডিও তোমাদের প্রতি। যাই হোক, সবার প্রতি শুভকামনা থাকলো। শুভেচ্ছা নিরন্তর।